এত রক্তের পর আমরা যখন দেখি শিবগঞ্জে ছেলেদের নামে মেয়েদের নামে ভাতিজির নামে উপজেলা হয়, জেলা হয়, এত পরিবর্তনের পর সংসদে বেফাস আলাপ আলোচনা হয়, কাঠামোগত কোনো ডিসকাশন হয় না। আপনি হরফে হরফে পালন করতে গিয়ে অনেক হরফ মাঝখান দিয়ে খেয়ে ফেলছেন। এখন আপনাকে এবিসিডি কহ বলতে দিলে অনেক হরফ থাকবে না সেখানে। আগের গভর্নমেন্ট অগণতান্ত্রিক ছিল, ভোট চুরি করে রাতের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট ছিল। আমরা কি বলেছি, সরকারের সাথে আমাদের সম্পর্কটা খুব নিবিড়। জামাতের আমির বলেছিলেন যে দেশ নাকি আসলে একটা একনায়কতান্ত্রিক বা এক দলীয় শাসন ব্যবস্থার দিকে আসলে যাচ্ছে। আপনার কাছে যদি একটু ব্যাখ্যা জানতে চাইতে আসেন যে কেন আর একটা অনিবার্য বিপ্লব লাগবে, কেনই বা একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে, কি লক্ষণ আসলে? দেখুন, যেই বক্তব্যটি এসছে, প্রথমত এই বক্তব্যের প্রেক্ষাপটটা আমাদেরকে একটু বোঝা জরুরি। ঠিক কোন প্রেক্ষাপটে দাঁড়িয়ে এ ধরনের বক্তব্য বিরোধী জোট দিচ্ছেন সেটা আসলে বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন বিপ্লব পরবর্তী কার্যক্রমগুলো দেখবেন, শুধু সরকার না, এখানে শুধুমাত্র সরকারের প্যাটার্নকে দেখলে হবে না। আমরা বারবার একটা ব্যাপার, ইভেনচুয়ালি শুধু আমরা না, মানে এই দেশের প্রত্যেকটা মানুষের মধ্যে যে প্রত্যাশাটা ছিল 5 আগস্টের পরে রাষ্ট্রের মৌলিক কিছু কাঠামোগত পরিবর্তন হবে। যেই কাঠামোগত পরিবর্তনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে যে পাওয়ার ডিসেন্ট্রালাইজড হবে, পাওয়ার সেপারেশন হবে, পাওয়ার ডিস্ট্রিবিউটেড হবে অ্যামং অল দি পলিটিক্যাল পার্টিজ অ্যান্ড পিপল, যেটা গণতন্ত্রের একেবারে মৌলিকতা। এবং তার পাশাপাশি এগুলো যে পরিবর্তনের স্বপ্ন মানুষ দেখেছিল সেটা বলছি। এবং তার পাশাপাশি যেই সাংবিধানিক জটিলতাগুলো লম্বা সময় ধরে আমরা বয়ে বেরিয়েছি 71-এর পর থেকে, ইভেনচুয়ালি একেবারে আপনি সেই 23-এর 22-এর ইলেকশন পর্যন্ত যেই কঠিন জটিলতাগুলো আমি ক্যারি ফরওয়ার্ড করেছি সরকার থেকে সরকার। যেমন দেখেন, সুপ্রিম কোর্ট ইন্ডিপেন্ডেন্ট হবে নাকি হবে না, সচিবালয়ের আওতায় থাকবে নাকি থাকবে না, এই আলোচনা কিন্তু আজকের না। এটা আপনি দেখবেন যে সেই মানে প্রথম বাকশাল যখন প্রতিষ্ঠিত হলো শেখ মুজিবুর রহমানের হাত দিয়ে, 4th সংশোধনীতে এই 112 সংবিধানের ধারাটি তিনি পরিবর্তন করে প্রথম কিন্তু সচিবালয়কে তার অধীনে নিয়ে আসলেন। এবং কালের পরিক্রমায় আমরা কিন্তু আজ অবধি দেখবেন, আপনি ইন্টারিমের সময় সচিবালয় হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু সেই সচিবালয়কে আমরা যখন বন্ধ করতে দেখি, সুপ্রিম কোর্টের আদেশ ছিল। তো এই যে মৌলিক পরিবর্তনগুলো, রাষ্ট্রের কাঠামোগত মৌলিক পরিবর্তন না হওয়া, পাওয়ার ডিসেন্ট্রালাইজ না হওয়া, পাওয়ার ব্যালেন্স না হওয়া, এবং এমন একটা কাঠামোর উপর দাঁড়িয়ে, দেখেন আমি এটাকে শুধু পলিটিক্যাল কমেন্ট হিসাবে নিয়েন না, শুধু পার্টির পজিশন হিসাবে নিয়েন না, একেবারে মানে দলীয় একটা কমেন্ট হিসাবে আপনি যদি রিসিভ করেন, আমি জাস্ট এটা বলতে চাই যে সরকারকে এমন কোনো পজিশন তৈরি করে না দেওয়া, এমন কোনো সিস্টেমের উপরে বসতে না দেওয়া যে তিনি ধীরে 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 একক ক্ষমতার অধিকারী হবেন। ঠিক এই পরিবর্তনগুলো যখন না ঘটে, একটা এত বড় বিপ্লবের পর, এত রক্তের পর আমরা যখন দেখি শিবগঞ্জে ছেলেদের নামে মেয়েদের নামে ভাতিজির নামে উপজেলা হয়, জেলা হয়, এত পরিবর্তনের পর, এত রক্তের পর আমরা যখন দেখি যে সংসদে বেফাস আলাপ আলোচনা হয়, কাঠামোগত কোনো ডিসকাশন হয় না, ঠিক সেই ভিউ পয়েন্ট থেকে আপনি খুব রাইটলি এটাকে ইন্টারপ্রেট করেছেন অ্যান্ড থ্যাংক ইউ যে আপনি এটাকে এত পজিটিভলি ইভেনচুয়ালি প্লেস করেছেন এখানে। এটা কোনো দলকে টার্গেট করে, কোনো সরকার পতনের মেজাজ দিয়ে কিন্তু এই কমেন্টটা করা হয়নি। এটা একটা সামগ্রিক কাঠামোগত পরিবর্তনকে এখানে অ্যাড্রেস করা হচ্ছে, এবং সেই কাঠামোগত পরিবর্তনে বিএনপিও আমাদের বড় সারথি হতে পারে। বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক পার্টি, দে হ্যাভ হিউজ লং হিস্ট্রি। তো সেই বিএনপিও ইভেনচুয়ালি আমাদের এই কাঠামোগত পরিবর্তনের ভাগিদার হতে পারে। এবং এই কাঠামোগত পরিবর্তন শুধুমাত্র যে রাজপথেই সম্ভব সেটা না, কিন্তু এই কাঠামোগত পরিবর্তন, এই যে জুলাই সনদ আপনি এত কমিটমেন্ট করলেন, সংস্কারের কথা বললেন, আপনি সকল সংস্কার, সকল কমিটমেন্ট আপনি বলেছিলেন কি বলে না, তারা বলেছিল না যে তারা অক্ষরে অক্ষরে হরফে হরফে পালন করবে। আমরা এটা এখন পলিটিক্যাল রেটরিক হিসেবে বলে শেষ করে দিচ্ছি, রেটরিক হিসেবে বলি যে আপনি হরফে হরফে পালন করতে গিয়ে অনেক হরফ মাঝখান দিয়ে খেয়ে ফেলছেন। এখন আপনাকে এবিসিডি কহ বলতে দিলে অনেক হরফ থাকবে না সেখানে। এক কথা একটা জবাব দেন, কাঠামোগত কোনো পরিবর্তন দেখছে না, তার মানে কি আগের মতো চলছে? না, দ্যাটস এ গুড কোশ্চেন। এটা কি জানেন, এটা একটা ট্র্যাপিং কোশ্চেন। আমার উত্তরটা খুব পরিষ্কারভাবে শুনুন, আগের মতো চলছে না। আগের গভর্নমেন্ট অগণতান্ত্রিক ছিল, ভোট চুরি করে রাতের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট ছিল। এই গভর্নমেন্ট ভোট চুরি করে রাতের ভোটে নির্বাচিত গভর্নমেন্ট না, এই গভর্নমেন্ট গণতান্ত্রিক পদযাত্রায়, বিপ্লবের পরিক্রমায়, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত সরকার। এই প্রধানমন্ত্রীকে আমরা প্রধানমন্ত্রী বলি, প্রধানমন্ত্রী মানি, কাজে আগের মতন বলে কোনো সুযোগ নাই। তবে
পয়েন্ট টু বি নোটেড, এই প্রধানমন্ত্রীকে আমরা স্বৈরাচার হতে দেখতে চাই না। এই প্রধানমন্ত্রীকে আমরা সহযোগিতা করতে চাই। এই প্রধানমন্ত্রীর হাত দিয়ে কাঠামোগত সংস্কার হতে পারে। এই প্রধানমন্ত্রীর হাত দিয়েই যে সাংবিধানিক জটিলতাগুলো আছে, এই জটিলতাগুলো তার যে উদারতা, তার যে দূরদর্শিতা, এই দূরদর্শিতার কারণে তার হাত দিয়েই তো হতে পারে। দেখেন কার হাত দিয়ে হচ্ছে দ্যাট ডাজন্ট ম্যাটার। তারেক রহমানের হাত দিয়ে হইলে এটা মাইনে নিব না তা তো না। আমরা কি বলেছি, সরকারের সাথে আমাদের সম্পর্কটা খুব নিবিড়। আমরা বলেছি উই ওয়ান্ট টু হেল্প দেম। যেমন দেখেন ভারতের প্রসঙ্গ আসছে, আচ্ছা, ভারতের প্রসঙ্গ আসার সাথে সাথে আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষের লোক হয়ে গেছি, কারণ সে আমাদের দেশের প্রধানমন্ত্রী। এই জায়গাটা তো কোনো ডিবেট নাই। কাজেই আগের মতন তো অবশ্যই না, বরং এটা গণতান্ত্রিক গভর্নমেন্ট, আমরা সেভাবেই তাদেরকে রেসপেক্ট করি।